আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব, অংশীজনের সদস্যদের উপর নির্ভর করছে অবাধ নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত, বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা। এবং ২ দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ, সরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদন পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনৈতিক হিসাব নিকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগ শাসন আমলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ব্যবস্থা। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন থাকলেও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বক্তব্য ছিল এমনই। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশন শুরু থেকে বিভিন্ন অংশীদারদের সাথে বৈঠক করে আসছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও অনলাইনে সংস্কার প্রস্তাব নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে স্বাধীন করা, নির্বাচন কমিশনেরকে কার্যকর করা, ভোটার তালিকা সঠিক করা, একই সাথে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সীমানা নির্ধারণটা সঠিকভাবে করা। তবে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সময় সাপেক্ষ নয় বলে জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে জাতীয় সনদে অংশীজনদের স্বাক্ষর করার প্রত্যাশার কথা জানান কমিশন প্রধান। অধিকাংশ সংস্কারই আমরা যেগুলো প্রস্তাব করব এগুলো অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিবর্তন আনা সম্ভব। তো এগুলো নির্ভর করবে যে সরকার এবং রাজনৈতিক দলের যে তাদের মধ্যে যে সংলাপ হবে, জাতীয় সনদে স্বাক্ষর করা সব অংশীজন, যাতে পরবর্তীতে এগুলো বাস্তবায়নের ব্যাপারে তাদের উপর একটা বাধ্যবাধকতা থাকে। আগামী ৩১শে ডিসেম্বর সরকারের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করবে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনীতি ও আইন অঙ্গনে। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ৬ দশক আগে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেছিলেন এএফ হাসান আরিফ। পরে ঢাকায় ফিরে হয়ে ওঠেন দেশের আইন পেশার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে। ২০০৮ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ এবারও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান। এএফ হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন। হাসান আরিফের সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে আইন পেশা একজন প্রতিষ্ঠান তুল্য ব্যক্তিকে হারিয়েছে, আর সরকার হারিয়েছে সবচেয়ে সক্রিয় উপদেষ্টাকে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইজতিমুরের
প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন, স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন। হাসপাতালে হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এশার নামাজের পর ধানমন্ডিতে বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ হয়েছে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রোববার কানাডা থেকে তার মেয়ে দেশে আসার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। এএফ হাসান আরিফ 1941 সালের 10 জুলাই ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। D8 সম্মেলন শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশর থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। বিকেল 5টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সে সময় উপদেষ্টা পরিষদের সদস্য এবং পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রিমান্ডে 67 দিনের নির্যাতন, জামিন হওয়ার পরও জেলে আটক রাখা, জেল গেট থেকে নিয়ে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা সহ 15 বছর দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদ। চ্যানেল আইকে তিনি বলেছেন, র্যাব তার গর্ভবতী স্ত্রীকে আটক করে নির্যাতন করায় জন্মের পরপরই তার সন্তানের মৃত্যু হয়। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের ধারাবাহিক রিপোর্টে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদের কথা জানাচ্ছেন মাসুদ শাকিল। বিগত 16 বছরে আমাদেরকে যত কোণঠাসা করা ইসলামী রাজনীতির সাথে শফিকুল ইসলাম মাসুদের যুক্ত হওয়া স্কুল জীবনেই, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সভাপতি হন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনেই আওয়ামী সরকারের হাতে প্রথম জেল ও রিমান্ড বলে জানান মাসুদ। বলেন, সবকিছু ছাপিয়ে গেছে 2013 সালে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের হাতে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের ঘটনা। আমার ইন্টারোগেশনে আসছেন, তাদের তো পরিচয় দেওয়া উচিত, বলছে পরিচয় দেওয়া দরকার নেই, এখানে দেশি বিদেশি লোকেরা আছে। পায়ের তলায় অসম্ভব টর্চার করছে তারা। আমার পায়ে আমি ফেলতে পারিনি, অন্তত 6 মাস পা নিচে ফেলতে পারিনি। হাঁটুতে আপনার ওদের হাতুড়ি আছে, হাতুড়িটা দেখার সুযোগ হয় না, মেবি মাঝারি সাইজের হবে, ওটা দিয়ে এই হাঁটুতে আর পায়ের তলা আর হলো এইটাতে হলো বিটিংটা করেছে, এই দুই জায়গাটা। তো বিটিংটা যখন তারা করেছে, ওই বিটিংটা এবং হাঁটুর যে ইয়াটা, এইটা আমাকে তখন ওরা তখন দেখছে আমি ওই এক পর্যায়ে আমি চেয়ার থেকে পড়ে গেছি, দুটা চেয়ারে শোয়াই নিছিল আর কি। চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ওরা ভয় পাইছে। বারবার জামিন পেলেও জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আবারও জেলে পাঠানো ছিল গত 10 বছরের নিয়মিত ঘটনা। একবার তো হলাম 2014-এর 9 আগস্ট, ওই টাইমে ছিলাম 3.5 বছর। জামিন হয়ে গেছে কিন্তু 1.5 বছরে, বাকি 1.5 বছর 2.5 বছর আমার থাকতে হয়েছে শুধুমাত্র সরকারের নির্দেশে। মানে থার্ড টাইমে, প্রথমে বেরিয়েছি নিয়ে গেছে, ওই টাইমে আমাকে তারা ক্রসফায়ার দেওয়ার চিন্তা করেছে। আমার এক হাতে কোরআন শরীফ, আমি এটা নিয়ে কোরআন শরীফ, আর আমার কোর্টের অর্ডার ছিল, নো অ্যারেস্ট নো অ্যারেস্ট, হাইকোর্টের অর্ডার। উঠে আরেক পিছনে হাত বাঁধলো, চোখ বেঁধে দিল মাইক্রোতে করে। তার গর্ভবতী স্ত্রীর উপর র্যাবের নির্যাতনে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মৃত্যুর স্মৃতি বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই তরুণ নেতা। গাড়িতে যে তারা মুভমেন্টটা করেছে, বাচ্চাটা উল্টে গেছে আর কি। মেডিকেলে ভর্তির জন্য যখন নিয়ে গেল, ওরা বললো যে এখন ইমার্জেন্সি করতে হবে আর কি, ডেলিভারি করতে হবে। বাচ্চাটা হলো একদম নর্মাল বেবি তখন। তো ডাক্তাররা তখনই বলছে যে খুব কতক্ষণ লাইফ করবে আমরা ঠিক জানি না। সকালবেলায় আমাকে বললো যে সিচুয়েশনটা ভালো না, এর কিছুক্ষণ পরেই মারা গেছে আর কি। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নির্যাতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমানবিক অধ্যায়। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। স্কাই ড্রাইভিংয়ে প্রায় 41,800 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট ছাড়া প্রায় 37,300 ফুট ফ্রি ফল করে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী। সাথে ছিল বাংলাদেশের পতাকা। গিনেস গ্রেটেস্ট
ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ফ্ল্যাগ শাখায় তার সাথে বাংলাদেশেরও এই অর্জন। কিভাবে এই রেকর্ড করলেন তিনি, সেই গল্প জানাচ্ছেন পরাগ আজিম। আশিক চৌধুরীর এই দুঃসাহসিক স্কাইডাইভিংয়ের দৃশ্য গত 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে। সেখানকার উইংসফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। দেশের পতাকা হাতে 37,297 ফুট ফ্রি ফল করে ভূমি থেকে প্রায় 4,000 ফুট উচ্চতায় এসে পিঠের প্যারাশুট খোলেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার। তবে গিনেস বুকে নাম লেখানোর টার্গেট নিয়ে স্কাইডাইভিং শুরু করেননি আশিক। সিঙ্গাপুরে ব্যাংকার হিসেবে কাজ করা অবস্থায় তিনি স্কাইডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন। আমার প্ল্যান ছিল যে ঠিক আছে, যেহেতু আমি স্কাইডাইভ করি, শখের স্কাইডাইভার, আমি কি এরকম কোনো একটা রেকর্ড করতে পারি কিনা যেটা করে আমি বাংলাদেশকেও একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, সবাই বাংলাদেশের নামটাও জানবে, প্লাস আমারও নিজেকে টেস্ট করা হবে আমার লিমিটটা আসলে কতদূর পর্যন্ত। আসলে স্কাইডাইভ কমিউনিটি বাংলাদেশকে ওভাবে চিনে না, ঠিক যেভাবে বাংলাদেশকে অনেক গ্লোবাল কমিউনিটিতে ওইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়নি। সেখান থেকে আইডিয়াটা আসলো, ঠিক আছে তাহলে বাংলাদেশের পতাকা নিয়ে কিছু একটা করা যায় কিনা। রেকর্ডের দিনের ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের বর্ণনা দেন আশিক। আমরা যখন ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা থিওরিটিক্যালি যেই চিন্তাভাবনাগুলো করেছিলাম সবগুলো ওভাবে কাজ করছে না। যেরকম পতাকাটা খুবই ভয়াবহভাবে রিয়্যাক্ট করছিল, একটু বাতাস পেলেই সে আমাকে ঠেলে 10-20 ফিট এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম এত ফাস্ট আমরা ফল করছিলাম পতাকার কারণে, পতাকার ওয়েট এবং আমার ওয়েটের কারণে, যে প্রায় 314 কিলোমিটার বেগে, প্রেশারের কারণে এবং সব কিছু মিলিয়ে এবং এই পতাকার স্ট্রেসের কারণে আমি আসলে কমপ্লিটলি ভিশন লুজ করেছিলাম। পতাকা ধরে যদি আমি 3 মিনিট মানে 4000 ফিট পর্যন্ত আসলে ফ্রি ফল করতে পারি তাহলে আমি জানতাম রেকর্ডটা হবে। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিদেশ থেকে এসে তার এই দায়িত্ব নেয়া। তবে সুযোগ পেলে তরুণদের স্কাই ডাইভিংয়ে আগ্রহী করতে কাজ করবেন আশিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গত 2 দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসেব নিকেশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান। শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ 42 একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান। এত বড় জায়গা, এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই। আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ, উপযুক্ত এবং দীর্ঘমেয়াদী ফলটা দেবে। একসাথে এট টু টাইম সব করা, আপনার যে গর্তর যে পজিশনগুলি করা 2 ফিট বাই 2 ফিট জৈব সার দিয়ে। মৌসুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন। এটা 4 কেজি হবে। দার্জিলিং কমলার গাছ কতগুলো বলেন? গাছ আছে 2000-এর বেশি। 2000। আর চাইনিজে 500। এক একটা গাছে আপনার 4 মণ করে হয় না? একটা 3 মণ 4 মণ করে হয়। টসটসে পাকা রসালো কমলা পাল্টে দিয়েছে পাহাড়ের কৃষি অর্থনীতি। এই বাগানটা আছে বলে আমরা প্রতিদিন 13 জন লোক 13টা পরিবার আমাদের চলতেছে। আবার যখন আমাদের সারের সিজন হচ্ছে তখন আমরা 40 থেকে 45 জন লোক এখানে রেগুলারলি কাজ করতে পারি। সরকারের সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ ফল আমদানি করে, যে কমলা, মালটা, বিভিন্ন ফল, তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয়, যে ডিপ ইরিগেশন সোলার সিস্টেম করে অনেক সময় কারেন্ট থাকে না, তখন আমার এই প্রবলেমটা হয়, বিশেষ করে যখন ফুল চলে আসে। দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার ফল আমদানি হয়। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে। যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয়, সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত। বান্দরবানের লামার হাসিয়াখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে কৃষি সংবাদ।
কক্সবাজারের শুটকি মহলগুলোতে পুরো দমে শুটকি উৎপাদন চলছে, তবে সাগর থেকে মাছ আহরণ কমে যাওয়ায় বাজারে শুটকির দাম বেড়ে গেছে। শুটকি পল্লীতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও কেনাকাটা করছেন। এতে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছেন নাজিরা টেক শুটকি মহল। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোরাজ মানিকের রিপোর্ট। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরা টেক এলাকা দেশের অন্যতম প্রধান শুটকি মহল হিসেবে পরিচিত। সাগর থেকে আহরণ করা কাঁচা মাছ প্রাকৃতিকভাবে রোদে শুকানো হয় এখানে। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সেন্ট মার্টিনেও শুটকি উৎপাদন করা হয়। শুটকি মহলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষের পাশাপাশি কাজ করে নারী শ্রমিকরা। সময়ে সারত যায়, সময়ে মইতে যায়, সময়ে 2টা বাজে যায়, সময়ে 3টা বাজে যায়। তোরা আজান দিয়া এখানে ভাত খায়, এখানে না খায়, আমি গই। সম্প্রতি সাগরে মাছ আহরণ কমে যাওয়ায় শুটকি উৎপাদনও কমছে বলছেন সংশ্লিষ্টরা। সাগরে মাছ একটু কম আসতেছে, তাই ব্যবসা কিছু সুবিধা হচ্ছে না, মাছের রেট একটু বাড়া। এখানে কোনো কেমিক্যাল নাই, মাছগুলা সম্পূর্ণ একদম বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, মানসম্মত শুটকি উৎপাদনের কারণে নাজিরা টেক শুটকি মহলে নিয়মিত শুটকি কিনতে আসছেন পর্যটকরা। পর্যটকরা সবসময় এখানে এটা ভিজিট করতে আসে এবং শুটকি মাছ ক্রয় করে। এই জন্য এলাকার ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে যে বিশুদ্ধ শুটকি তৈরি করার জন্য। শুটকির গুণগত মান উন্নয়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে মৎস্য বিভাগ। শুটকি যারা উৎপাদক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে গুণগত মানসম্মত শুটকি উৎপাদন হয়। এছাড়াও আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। প্রাকৃতিকভাবে শুকানো এই মাছগুলো দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। তবে এই রপ্তানি হার আরও বৃদ্ধি করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাজিরা টেক শুটকি মহল থেকে সরোয়ারাজ মানিক, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। দখল দূষণে অস্তিত্ব সংকটে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার মহেশখালের শাখা খাল। জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন রোগের প্রকোপে বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপি। জলাবদ্ধতা নিরসন এবং প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের রিপোর্ট। একসময় বন্দর এলাকার 38 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের পথ ছিল মহেশখালের এই শাখা। তবে কর্তৃপক্ষের উদাসীনতায় আর লোভের শিকার খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। সেই সাথে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। একটু বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতায় পড়েন স্থানীয় বাসিন্দারা। নৌকা চলতো, ওইখানে বাজার বসতো, কিন্তু এই খালটা নষ্ট করছি আমরা নিজেরাই। আমরা যারা খালের দুই পাশে বসে আছে তারাই দখল করছি যেভাবে পারছি। ঝড় এদিকে কম না হোক, অন্যদিকে যদি ঝড় ঢল বেশি পড়ে আমাদের এখানে পানি উঠে যায় এক মাচা। পিছনে ডাবল দিয়ে জানলা দিয়ে ফেলে এখানে ফুলায় ভরে ফেলে এই জায়গাটা। এমন বাস্তবতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতারা। অনেকে স্থাপনা তৈরি করে ফেলেছে, এগুলো উদ্ধার করতে গেলে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে, প্রশাসন লাগবে, কর্পোরেশনের স্টেট অফিসার আসবে, সবাই মিলে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমি সেটা উদ্ধার করবো ইনশাল্লাহ। এটাকে যদি আমরা অবমুক্ত করতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হবে। এখানে খালি সিটি কর্পোরেশন একলার উপর আমরা যদি মনে করি যে ওনারা করবেন তাহলে এটা ঠিক হবে না। পানির প্রবাহের বিষয়টা খালি না, স্বাস্থ্যের বিষয়টা একটা বিশাল বড় জিনিস, তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন মেয়র। তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে 36টা খাল, তাহলে বাকি খালগুলো কি হবে? এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। না হয় ওই জলাবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। জলাবদ্ধতা নিরসনে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জানাবো খেলার খবর।
মাত্র 12 দিন আগেই ছেলেদের যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ছেলেদের পর এবার মেয়েরা উঠেছে যুব এশিয়া কাপের ফাইনালে। ঠিক ছেলেদের মতোই তাদেরও ফাইনালের প্রতিপক্ষ ভারত। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে হবে ভারতের সাথে বাংলাদেশের শিরোপা লড়াই। সুপার 4-এর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের জুনিয়র নারী দল। আগে ব্যাট করে নেপালি নারীরা করে 8 উইকেটে 54 রান। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে 11 ওভারে। 7 বল হাতে রেখেই 9 উইকেটের জয় পায় বাংলাদেশ। সর্বোচ্চ অপরাজিত 26 রান করেছেন ছোয়া। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট পায় ভারতীয় নারীদের যুব দল। প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে নারীদের লঙ্গার ভার্সনের লিগ BCL আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। রাজশাহীতে আজ সকালে উদ্বোধন করা হবে 4 দলের উইমেন্স BCL আসরের। প্রথমবারের মতো এই আসরে 3 দিনের ম্যাচের মুখোমুখি হবে ইস্ট জোন, সাউথ জোন, নর্থ ও সেন্ট্রাল জোন। অফিসিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 4 অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন এবং রাবেয়া আক্তার। সকাল 9টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন রাজশাহী ডিভিশনাল কমিশনার। থাকবেন বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন এবং অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব। অংশীজনদের সদিচ্ছার উপর নির্ভর করছে অবাধ নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। সরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদন পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনৈতিক হিসাব নিকাশ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।